নমস্কার, একেবি টিভির প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। জি7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সন্ধ্যায় কানাডার ক্যালগেরিতে পৌঁছান। 2015 সালের পর এটি তার প্রথম কানাডা সফর। মঙ্গলবার জি7 আউটরিচ অধিবেশনে ভাষণ দেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে 23 ঘন্টা অবস্থানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দেখা করেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সাথেও একটি বৈঠক করার সম্ভাবনা রয়েছে তার। এটি হবে ভারতের 12তম জি7 আউটরিচ অধিবেশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ষষ্ঠ অধিবেশন। প্রসঙ্গত 2019 সাল থেকে ভারত ধারাবাহিকভাবে জি7 সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে, যা অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলির ভারতের গুরুত্বের স্বীকৃতির ইঙ্গিত দেয়। সূত্রে জানা গেছে, ভারতের অর্থনীতি এখন কমপক্ষে 3টি জি7 সদস্য ফ্রান্স, ইতালি ও কানাডাকে ছাড়িয়ে গেছে। এবছর যারা মাধ্যমিকে 60% কম নম্বর পেয়েছে তারা হয়তো আগামী দিনে উচ্চ মাধ্যমিকে আরো ভালো নম্বর পেয়ে পাশ করবে। পড়াশোনা হলো একটা প্রতিযোগিতা, বর্তমান সময়ে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। মঙ্গলবার আগরতলা টাউন হলে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। আর টাউন বর্তমানে মন্ডলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করলে আগামী দিনে যে একদম ভালো হবে আমরা এমন কোনো বাস্তব চিত্র পাইনি। এমনকি কম নম্বর পেয়েও অনেকের ভবিষ্যৎ সুন্দর হয় বলে আমরা বাস্তব জীবনে প্রত্যক্ষ করেছি। কাজেই ধৈর্য এবং অধ্যাবসায় যদি থাকে তাহলে যে সমস্যাটা আছে তার থেকে ফিরে আসতে পারে। যারা মাধ্যমিকে 60% কম নম্বর পেয়েছে তারা হয়তো আগামী দিনে উচ্চ মাধ্যমিকে আরো ভালো নম্বর পেয়ে পাশ করবে। পড়াশোনা হলো একটা প্রতিযোগিতা বলে জানান মুখ্যমন্ত্রী। ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আগামী দিনে একদম ভালো হবে, এরকম আমরা বাস্তব জীবনে আমরা দেখেছি। অনেকে কম নম্বর পেয়েও বাস্তব জীবনে অনেকে ভালো করেছে। কাজে ধৈর্য এবং যদি অধ্যবসায় থাকে তাহলে যে সমস্যাটা আছে তার থেকে বেরিয়ে আসতে পারে। যারা আজকে মাধ্যমিকে 60%-এর নিচে পেয়েছে হয়তো আগামী দিনে যখন 12th ক্লাস পাস করবে তারা আরও ভালো রেজাল্ট করতে পারে। তো এই যে একটা কম্পিটিশান, হেলদি কম্পিটিশান, আজকে এই সম্বর্ধনার মাধ্যমে আমরা কিন্তু একটা কম্পিটিশন ছুড়ে দিলাম। যারা কম পেয়েছে, অনেকে পেয়েছে যে আমি 99% ভেবেছিলাম, সেখানে 97% পেয়েছি। এর মধ্যে একটা কম্পিটিশন আরম্ভ হবে। যারা 60%-এর নিচে আছে তাদের মধ্যেও কিন্তু একটা হেলদি কম্পিটিশন শুরু হবে। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী। এদিন তাদের হাতে একটি করে স্কুল ব্যাগ তুলে দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আগরতলা শহরের পারমিট ধারে অটো গাড়ির চালকদের সাথে অন্যান্য মহকুমার অটো গাড়ির চালকদের অযথা বিবাদ এবং যানজট এড়ানোর লক্ষ্যে এখন থেকে আগরতলা শহরের পারমিট ধারে অটোতে গোলাপি রং থাকবে এবং অন্যান্য মহকুমার অটো চালকদের আগরতলা শহরে প্রবেশে তাদের যাত্রীদের বিমানের টিকিট কিংবা চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। এই দুটো ক্ষেত্রে মহকুমার অটো চালকদের ছাড় দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মহাকরণে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এদিন জানান যে আগরতলা শহরে অটো চালকদের বিভিন্ন সমস্যার প্রতি নজর রেখে গত 10 জুন পরিবহন দপ্তরের বিভিন্ন আধিকারিক, পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সহ অন্যান্য বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব গাড়ি চালকদের সাথে এক আলোচনা করা হয়। এই আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয় যে আগরতলা শহরের মধ্যে অর্থাৎ আগরতলা পুর নিগম এলাকার মধ্যে যে সকল পারমিট ধারে অটো গাড়ি রয়েছে তাদের সামনের দিকে একটু পিঙ্ক বা গোলাপি রং করতে হবে।
আগামী 1 মাসের মধ্যে তা করে ফেলতে হবে। আর অন্যান্য মহকুমার অটো গাড়ি যেমন আছে তেমনই থাকবে, যাতে প্রশাসনের তা চিনতে সহায়ক হয়। পাশাপাশি আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে অন্যান্য মহকুমার অটো গাড়ির আগরতলা শহরে প্রবেশে দুটো বিষয়ের প্রতি ছাড় দেওয়া হবে। একটি হলো, যদি কোনো অন্য মহকুমার অটো গাড়ি বিমানবন্দরের কোনো প্যাসেঞ্জারকে নিয়ে আসেন, তবে এক্ষেত্রে তাদের সেই প্যাসেঞ্জারের বিমানের টিকিটের কপি দেখাতে হবে এবং রাজ্যের হাসপাতালগুলিতে বা চিকিৎসকের কাছে কোনো রোগী নিয়ে আসলে সেক্ষেত্রে সেই রোগীর চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। অন্যথায় সে অটোগুলিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হবে। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার কারণ হলো, যাতে আগরতলা শহরের পারমিট পাওয়া কোনো অটো চালকের সাথে মহকুমার কোনো অটো চালকের বিবাদ না হয় এবং অযথা যানজট এড়ানো যায়। শুধু অটোর সামনে গ্লাসের নিচে যে দুটো স্থান রয়েছে তার জাস্ট চেনার জন্য, আইডেন্টিফিকেশনের জন্য অটোর সামনে যে কালারটা সেটা হবে পিঙ্ক কালার। আর আগরতলা শহরের বাইরে যে অটো, ধরুন জিরানিয়া, মোহনপুর বা বিশালগড় থেকে যে অটোরা আসবে, তাদের অটোর কালার যেটা আছে স্ট্যাটাস কো, সেই স্ট্যাটাস কো অনুযায়ী থাকবে, সেই অটোর কালারের কোনো পরিবর্তন হবে। প্যাসেঞ্জারকে নিয়ে সে আসতে পারবে, প্রোভাইডেড এয়ারপোর্টের প্যাসেঞ্জারের টিকিট সেখানে দেখাতে হবে। জিবি, আইজিএম, টিএমসি, এই যে হাসপাতালগুলো, এই হাসপাতালগুলোতে যদি সে রোগী নিয়ে আসে, পেশেন্ট নিয়ে আসে, তবে সে আসতে পারবে, তাকে কোনো হ্যারাসমেন্ট বা হয়রানির শিকার হতে হবে না। রোগীর কাগজপত্র সে দেখাবে, পুলিশ এবং সিন্ডিকেট থেকে তাকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। তার বাইরে যদি বাইরের কোনো বহিরাগত অটো আগরতলা শহরে ঘোরাফেরা করে, তবে কিন্তু পুলিশ এবং সিন্ডিকেট যথাযোগ্য ব্যবস্থা, পুলিশ বিশেষ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এদিন তিনি দুর্ঘটনা রোধে এবং দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে রক্ষা করতে জনগণকে একজন গুড সামারিটান হবার জন্য আহ্বান জানান, যাতে প্রাণ রক্ষার্থে যে কোনো দুর্ঘটনাগ্রস্ত লোককে যত দ্রুত সম্ভব হাসপাতালে পরিষেবা প্রদান করা যায়। এই সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব, আইজি আইন শৃঙ্খলা, এসপি ট্রাফিক, পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব প্রমুখ। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital.
সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস। এই যোগা দিবসকে সামনে রেখে মঙ্গলবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। সেখানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস। এবছর 11তম যোগা দিবস। এবছর যোগা দিবসের থিম হলো এই পৃথিবীর এক স্বাস্থ্য। এই থিমের উপরে এবার গোটা দেশে এই দিনটি পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার জোর দিয়েছেন যেন আমাদের গোটা ভারতের 1 লক্ষ জায়গাতে যোগা দিবস পালন করা হয়। পৃথিবীর 10টি দেশের সঙ্গে যৌথ উদ্যোগে যেন এই যোগা দিবস পালন করা হয়, সেরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এদিন মন্ত্রী জানান, রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর 10 বছর বা এর অধিক বয়সের 60% অধিক দিব্যাঙ্গজন ব্যক্তিবর্গ যাদের পারিবারিক বাৎসরিক আয় সর্বাধিক 1 লক্ষ টাকা এমন সকল শ্রেণীর দিব্যাঙ্গজন ব্যক্তিবর্গদের 100% সামাজিক ভাতা সুরক্ষার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের বিরোধী দলনেতার বলা বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী রতনলাল নাথ তার কথার মাধ্যমে মিস্ত্রির ছুরি চালালেন। সোজাসাপটা ভাবে প্রতিবাদ জানিয়ে বললেন, ভাষা সংক্রান্ত জ্ঞান ঠিকঠাক না থাকায়, কথা বলার বা বোঝার ক্ষমতা কম থাকায় জিতেনবাবু তার সে অক্ষমতার জাপ চেনালেন আবারও। তিনি অভিযোগ করেন, রাজ্যের জনগণের কথা বিধানসভায় ঠিক করে তুলে ধরতে পারছেন না বিরোধী দলনেতা। এতে রাজ্যবাসীর ক্ষতি হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতার বলা বেশ কিছু কথা নিয়ে মঙ্গলবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্তব্য করলেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা বক্তব্য রাখতে গিয়ে এমন কিছু ভাষা ব্যবহার করেছেন যা প্রমাণ করে তিনি তার ভাষা জ্ঞানের অক্ষমতাকে তুলে ধরলেন তার বক্তব্যে। রতনবাবু অভিযোগ করেন যে রাজ্যের বিরোধী দলনেতা একটি মহকুমায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, লম্বা যত আহম্মক তত। বিজেপি বাটপার, তিপ্রা মথা বাটপার। আসামে একজন বাটপার আছেন যিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে এখন মুখ্যমন্ত্রী। রতনবাবু বলেন, তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বোঝাতে চেয়েছেন। তিনি এদিন বলেন, এই ধরনের কথা বলে জিতেনবাবু তার কোয়ালিটির জাত চেনালেন। তিনি এই ধরনের কথা বলে তার দলের অনেক নেতা আছেন যারা বিপ্লব দেব থেকেও দৈহিক উচ্চতায় বেশি, তাদেরকেও তিনি তবে আহম্মক বলেছেন। এই প্রসঙ্গে এদিন মন্ত্রী রতনলাল নাথ এমন অনেক মহান বিজ্ঞানী, লেখক, সিনেমা পরিচালক থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড় সহ অনেকের নাম শ্রদ্ধার সাথে উল্লেখ করেন এবং জিতেনবাবুর এই কথার প্রতি টিপ্পণী করেন। এদিন তিনি সাফ জানান, ভাষা সংক্রান্ত জ্ঞান ঠিকঠাক না থাকায়, কথা বলার বা বোঝার ক্ষমতা কম থাকায় জিতেনবাবু তার সেই অক্ষমতার জাত চেনালেন আবারও। আসল কথা হলো ভাষা সংক্রান্ত গান ঠিকঠাক না থাকলে, কথা বলা বা বোঝার ক্ষমতা কম থাকে, মাননীয় জিতেনবাবু তার সেই অক্ষমতার জাত চেনালেন আবার। এদিন মন্ত্রী রতনলাল নাথ আরো উল্লেখ করেন যে রাজ্যের বিরোধী দলনেতাকে বিধানসভায় রাজ্যের জনগণের বিভিন্ন দিক তুলে ধরার জন্য অনেক সময় দেওয়া হয়, কারণ বিরোধী দলনেতাকে গণতন্ত্রের ছায়া মুখ্যমন্ত্রী বলা হয়ে থাকে। মন্ত্রী রতনলাল নাথ অভিযোগ করেন, রাজ্যের জনগণের কথা বিধানসভায় ঠিক করে তুলে ধরতে পারছেন না বিরোধী দলনেতা। এতে রাজ্যবাসীর ক্ষতি হচ্ছে বলে মনে করেন তিনি। আমি তো চাইবো আরো বলা, কিন্তু স্পিকার সুযোগ বুঝে ওনাদের টাইম দেন। এবং আমার ব্যক্তিগত ধারণা, উনি জনগণের যদি কিছু থাকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না, এতে রাজ্যবাসীর ক্ষতি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। এবার দেশের সুপ্রিম কোর্টে বাড়ছে দৈনন্দিন কাজের নিয়ম। এ নিয়ে সোমবার প্রকাশিত হয় নয়া নির্দেশিকা। আগামী 14 জুলাই থেকে কার্যকর হবে এই নয়া নির্দেশিকা। জানা গিয়েছে, আংশিক কাজের দিন, শনিবার ও ছুটির দিন ছাড়া প্রধান বিচারপতির অন্যরকম নির্দেশ না থাকলে অন্যান্য দিনের মতো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আদালতের কাজকর্ম চলবে। অত্যন্ত জরুরি না হলে বিকেল 4:30টার পর কোনো আবেদন নেওয়া হবে না, এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়। শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আদালতের দরজা খোলা থাকবে,
কিন্তু জরুরি বিষয় না হলে তা গৃহীত হবে না। যদি তেমন বিষয় থাকে তবে তা দুপুর 12টার মধ্যে অনুমোদিত হবে। এবারের জনগণনা হবে সম্পূর্ণ ভিন্ন। কেন্দ্রীয় সরকার 2টি ধাপে জনগণনা করবে। আসন্ন জনগণনায় 6টি নতুন প্রশ্নের সম্মুখীন হবেন দেশবাসী। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গ্যাজেট নোটিফিকেশন তথা বিজ্ঞপ্তি জারি করে দেশে জনগণনা শুরুর দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার 2টি ধাপে জনগণনা করবে। এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপটি 2026 সালের 1 অক্টোবর থেকে শুরু হবে। এর মধ্যে 4টি পার্বত্য রাজ্য অন্তর্ভুক্ত রয়েছে: হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখ। দ্বিতীয় ধাপটি 2027 সালের 1 মার্চ থেকে শুরু হবে। তাতে দেশের বাকি রাজ্যগুলিতেও জনগণনা শুরু হবে। 2028 সালের মাঝামাঝি জনগণনার তথ্য সামনে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগামী জনগণনায় আনুমানিক খরচা হবে 13,000 কোটি টাকা। সরকারি সূত্র উদ্ধৃত করে একটি রিপোর্টে কথা জানানো হয়েছে। এদিকে সরকারি সূত্রে জানা গিয়েছে, এবারের আদমশুমারিতে প্রায় 34 লক্ষ গণনাকারী ও তত্ত্বাবধায়ক এবং প্রায় 1,30,000 জনগণনা আধিকারিক নিযুক্ত থাকবেন। এবারের জনগণনাতে 6টি নতুন প্রশ্ন করা হবে বলে জানা গিয়েছে। যেমন, বাড়িতে কি ইন্টারনেট সংযোগ আছে? একটি বাড়িতে কটি মোবাইল রয়েছে? সেগুলির মালিক কে? বাড়িতে পানীয় জলের উৎস কি? রান্নার জন্য বাড়িতে গ্যাস সংযোগ আছে? যদি থাকে তাহলে সেটি কোন ধরনের? একটি বাড়িতে কোন ধরনের যানবাহন রয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হতে পারে। এছাড়াও প্রশ্ন করা হতে পারে বাড়িতে কোন ধরনের শস্য ব্যবহার করা হয়। এদিকে গত মাসে জনগণনার সঙ্গে জাত গণনা করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্য এবারের জনগণনা পর্বে সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে। 3টি বিষয়ের উপর জনগণনা হবে। 1. বাড়িতে ব্যক্তি সংখ্যা, তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন সেটা, অর্থাৎ দেশের জনসংখ্যার পাশাপাশি কটি বাড়ি রয়েছে তাও গণনার আওতায় আনা হবে। সেই সঙ্গে জাতিগত জনগণনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। রাতভর কিয়েভে আছড়ে পড়েছে শয়ে শয়ে রুশ ড্রোন ও মিসাইল। ঘটনায় ঘুমন্ত অবস্থাতে প্রাণ হারিয়েছেন 14 জন, আহত হয়েছেন প্রায় 100 জন। 3 বছর পেরিয়ে গেল, লড়াই থামার নাম নেই। একে অপরকে ঝাঁঝরা করে দিচ্ছে রাশিয়া ইউক্রেন। সেক্ষেত্রে দুদেশকে শান্তির পথে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা। গত মে মাসে শান্তি আলোচনা হয়েছে তুরস্কের ইস্তানবুলে, যা খুব একটা ফলপ্রসূ না হলে বন্দি বিনিময়ে সম্মত হয় দুপক্ষ। কিন্তু হামলা পাল্টা হামলা থামেনি। এর মাঝে গত 1 জুন আকস্মিক হামলা চালিয়ে শক্তিধর রাশিয়াকে কাঁপিয়ে দেয় ইউক্রেন। বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে অপারেশন স্পাইডার ওয়েব চালায় জেলেনস্কির দেশ। ধ্বংস করে দেওয়া হয় রুশ বোমারু বিমান TU-95, TU-22, M3 ও একটি A-50 বিমান। সে থেকে ক্ষোভে ফুঁসছে মস্কো। প্রসঙ্গত, কয়েকদিন আগে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে আগুন ঝরায় রুশ সেনা। ছোড়া হয় 479টি ড্রোন, 20টি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার খোয়াই জেলা শাসক কার্যালয়ে একসাথে 3টি দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ও খোয়াই জেলা শাসক সহ 3টি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী বলেন, 3টি দপ্তরে 2025-26 অর্থ বছরে খোয়াই জেলার প্রথম রিভিউ মিটিং হচ্ছে। এটি আমাদের একটি রুটিন প্রোগ্রাম। আমরা প্রতি বছর 2 বার করে জেলা ভিত্তিক রিভিউ মিটিং করছি। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলায় 2024-25 অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছিলাম সেটি কতটা বাস্তবায়িত করা হয়েছে তা নিয়ে আলোচনা করা হয় বলে তিনি জানান। আমাদের ফিশারি ডিপার্টমেন্ট, ARDD এবং SCL ডিপার্টমেন্টের 2025-26 অর্থ বছরের খোয়াই জেলায় প্রথম রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের একটা রুটিন প্রোগ্রাম। আপনারা জানেন আমরা প্রতি বছর 2 বার করে জেলা ভিত্তিক আমরা রিভিউ মিটিং করছি। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলায় 24-25 অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছিলাম বা যে স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে। এর সাথে সাথে 25 এবং 26 অর্থ বছরে
আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে, আমরাও যে স্কিম হাতে নিয়েছি, কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিম আছে, স্টেট গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিমগুলি রয়েছে, বিশেষ করে এই জেলার যারা মৎস্য চাষি আছেন, প্রাণী পালক আছেন, তাদের স্বার্থে যেগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেটা কিভাবে কাজ হচ্ছে, কতটা হয়েছে, সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব। এর সাথে সাথে এই জেলায় যারা এসসি কমিউনিটির লোক আছেন, তাদের জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের স্কলারশিপ। একসাথে স্নান করতে গিয়ে মর্মান্তিক ঘটনা, অতল জলে তলিয়ে গেল 3 সহচর। অনেক চেষ্টার পর আশঙ্কাজনকভাবে তাদের উদ্ধার করা হলেও শেষ রক্ষা হলো না। এই হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া। শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ঘটনা মঙ্গলবার আগরতলার অরুন্ধতী নগর এগ্রিকালচার অফিস সংলগ্ন লেকে। আগরতলার অরুন্ধতী নগর এগ্রিকালচার অফিস সংলগ্ন লেকে মঙ্গলবার 3 বন্ধু মিলে একসাথে স্নান করতে এসে জলে ডুবে যায়। স্থানীয়দের মতে প্রত্যেকের বয়স কমপক্ষে 12 থেকে 14 বছর হবে। এই খবর পাওয়া মাত্র স্থানীয়রা দ্রুত ছুটে আসে, খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয় জনকে উদ্ধারকারী জানায় এর মধ্যে একজনকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আরও 2 জনের উদ্ধারে চলে জোর তল্লাশি। এর মধ্যে খবর পেয়ে ছুটে আসে অরুন্ধতী নগর থানার পুলিশ, আসে অগ্নি নির্বাপক দপ্তরে উদ্ধারকারী দল। জোর তল্লাশি চালানো হয়। এর মধ্যে স্থানীয়রা এই খবর শুনে এই জায়গায় ভিড় জমাতে শুরু করে। জলে স্নান করতে আসা নাবালকদের পরিবারের লোকজনরাও ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এলাকার বিধায়িকা মীনা রানী সরকার। এ ব্যাপারে ঘটনাস্থল থেকে পুলিশ জানিয়েছে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, আরও বাকিদের উদ্ধারে তল্লাশি করা হয়। এর মধ্যে তল্লাশি চালানোর পর একে একে অপর 2 জনকে উদ্ধার করে আশঙ্কাজনকভাবে হাসপাতালে পাঠানো হয়। তবে এ ব্যাপারে স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন যে তাদের নাম হলো শুভজিৎ দে, রবি শুক্ল দাস ও শুভম দেব। সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। যে বাদাঘাট মাতৃপল্লী এগ্রিকালচারে এখানে একটা পুকুর, এখানে 3টে ছেলে স্নান করতে এসে জলে ডুবেছে। তখন খবর পেয়ে আমরা আসি এবং ফায়ার সার্ভিস টিম আসে। পুশ করে প্রথমে একটা ছেলেকে রেস্কিউ করে হসপিটালে পাঠায়, পরবর্তী সময় আরও 2 ছেলেকে রেস্কিউ করে হসপিটালে পাঠিয়েছি। আনুমানিক বয়সগুলি তাদের বয়স অনুমান 15-16 এরকম। নামগুলি একজনের ববি শুক্ল দাস, একজন শুভম আর একজন শুভজিৎ। বাড়ি এখানেই বাদারঘাট মাতৃপল্লী। এদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এলাকার বিধায়িকা জানান তিনি খবর শুনে এখানে চলে এসেছেন। তবে এই ঘটনা খুবই মর্মান্তিক। তিনি জানান তাদের প্রত্যেকের বাড়ি বাঁধারঘাট মাতৃপল্লী এলাকায়। খেতে বসছিলাম তখন আমার মাতৃপল্লীর তিনটা ছেলে জলে পড়ে গেছে, তার মধ্যে একটা পেয়েছে মারা গেছে, আর 2 থেকে একটু খুঁজে পাওয়া যাচ্ছে। তখন আমি তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি। তো 2 থেকে এখানে পূজা হচ্ছে, দেখা যাক কিরকম বয়সী হতে পারে। 16 বছর 12 বছরে মনে হবে। একটা কলেজে পড়ে দিত। নামগুলি জানা গেছে। কি বলবেন এই বিষয়টা? দেখুন, এটা তো খুবই দুঃখজনক ঘটনা। এটা তো আমরা আশা করিনি। কিছুদিন আগে আমরা এটা উদ্বোধন হয়েছিল আমাদের এখানে তখন তো খুব উদ্যোগের সঙ্গে এটা করা হয়েছে উদ্বোধন। এরকম যে মর্মান্তিক ঘটনা আমাদের শুনতে হবে এটা আমরা ভাবি। উদ্ধারকারীরা জানায় তাদের আসার আগে একজনকে উদ্ধার করা হয়। জলের গভীরতা থাকায় তারা প্রথমে এসে একজনকে উদ্ধার করেন। অপরজনকেও কিছুক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় গভীর জল থেকে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে বাকি 2 জনকেও চিকিৎসক হাসপাতালে নেওয়া হলে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। সচেতন মহলের মতে এই মর্মান্তিক ঘটনায় নিঃসন্দেহে বলার কোনো ভাষা নেই। তবে তা অভিভাবকদের আবারও সচেতন করে দিয়ে গেল যে শত ব্যস্ততার মধ্যেও প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে সন্তানদের প্রতি সচেতন থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি।
বছরের পর বছর গেলেও রাস্তা আর সারাই করা হয় না। এভাবে কেটে গিয়েছে প্রায় 40টি বছর। বেশ কয়েকবার রাস্তা সারাই করার জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হয় অবশেষে রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার ইচাই জয়পুর এলাকায়। এক বা দু বছর নয়, প্রায় 40 বছর ধরে কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তা সারাইয়ের জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে মঙ্গলবার রাস্তা অবরোধে সামিল হন ইচাই জয়পুর এলাকার বাসিন্দারা। এ ব্যাপারে এক এলাকাবাসী জানান, দীর্ঘ 40 বছর ধরে কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। ওই রাস্তাটি ইচাই জয়পুর এলাকায় পথ চলাচলের একমাত্র রাস্তা। বিগত দিনেও রাস্তার সংস্কারের দাবি জানানো হয়েছে একাধিকবার। এমনকি পথ অবরোধে সামিল হয়েছিলেন এলাকাবাসী। তখনও সংবাদ মাধ্যমে ওই খবরটি প্রকাশিত হয়েছিল। তখন প্রশাসনের তরফ থেকে অবরোধকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। ওই আশ্বাসের ভিত্তিতে রাস্তা অবরোধ মুক্ত প্রত্যাহার হলেও বাস্তবে রাস্তাটি সংস্কার করা হয়নি। তাই আজ এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হন। কত বছর ধরে খারাপ? 40 বছর ধরে খারাপ। এটা কোন গ্রাম পঞ্চায়েত? আর জায়গাটা কিতা ধরে? এই রাস্তাটা জায়গা কিতা ধরে? ইচাই জয়পুর। রাস্তাটা কত বছর ধরে খারাপ? এটা জানাইছেন নি প্রধান মেম্বার উমরে জানাইছেন? এমএলএ জানাননি? এমএলএ জানাননি? এমএলএ মাটি টুকরি ভালাইয়া গেছে। এমএলএ জানাইছেন নি? আর এরপরে রাস্তা হয়েছে না? আর ওখানে কাজ করা হয়েছে না? অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। নিত্য যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এদিকে খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় পুলিশ। বহু প্রচেষ্টার পর অবশেষে রাস্তা সারাইয়ের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় সড়ক। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। নিচে আবার হচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একিভি টিভির পর্দায়। মঙ্গলবার রাজধানীর চিলড্রেন্স পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে ম্যাঙ্গো পাইনাপল উৎসবের সূচনা হয়। দুদিন ব্যাপী চলবে এই উৎসব। এদিন গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে ও নাবার্ড ত্রিপুরার সহযোগিতায় উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্যাটের সভাপতি ডক্টর শ্রীলেখা রায় ও ভ্যাটের কার্যকরী সভাপতি সুজিত ঘোষ সহ নাবার্ডের কর্মকর্তারা। অনুষ্ঠান সূচনার পর মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা ম্যাঙ্গো ও পাইনাপলের বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। এদের সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী বলেন, আমাদের ত্রিপুরা রাজ্যের আনারস বিখ্যাত। আজকে নাবার্ডের মাধ্যমে যে উৎসবের আয়োজন করা হয়েছে তা আগামী দিন আমাদের রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে। এখনো অনেকেই জানেন না আমাদের রাজ্যে এত পরিমাণে আম ও আনারসের ফলন হচ্ছে, তা দেখে আমিও অবাক বলে তিনি জানান। জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের আনারস বিখ্যাত এবং আজকে যে নাবার্ডের মাধ্যমে আজকে যে আয়োজন করা হচ্ছে যে মেলাটা, এটা আগামী দিন আমাদের এখানে যারা সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে। এখনও মানুষে জানে না যে আমাদের এই রাজ্যের মধ্যে এত ফলন হচ্ছে। আমি তো অবাক লেগে গিয়েছি যে আমার রয়সাবাড়ি দুম্বুর থেকে এসেছে আমার কৃষক ভাইরা। আগামী দিন আজকের মেলার মাধ্যমে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে। আগামী দিন নাবার্ডরা যেভাবে
আমাদেরকে সাহায্য করছে, আগামী দিন আরও করবে। ত্রিপুরা রাজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমাদের রাজ্যের সোনার টুকরা মাটি, যে কোনো ফলন হয় আমাদের এখানে। তার জন্য আগামী দিন এর মাধ্যমে আরও প্রোডাকশন বাড়বে। আমাদের ত্রিপুরা রাজ্যের ইকোনমিক, আমাদের অর্থনৈতিক আরও চাঙ্গা হবে। যারা গরিব মানুষ, ফের ভয়ঙ্কর যান দুর্ঘটনা, গাড়ি এবং ই রিক্সার সংঘর্ষ সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন এলাকায়, আহত 2 জন। ঘটনা মঙ্গলবার সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে মঙ্গলবার সকালে হালকা বৃষ্টিতে একটি প্রাইভেট গাড়ি ও ব্যাটারি চালিত অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত ব্যাটারি চালিত অটো গাড়ির চালক সহ অপর এক যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই প্রাইভেট গাড়ির চালক। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদয়পুর জেল রোডের বাসিন্দা অটো গাড়ির চালক তপন সরকার এবং অপর আহত যুবক কমল দেবনাথকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিশালগড় থানার পুলিশ। তবে ঘটনায় উদ্বেগ বাড়িয়ে এই রাস্তা যে ক্রমশ কতটা দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে তার বলার অপেক্ষা রাখে না। রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। তার পাশাপাশি আগামী 19 জুন সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে দপ্তর। এদিকে রাজ্যের বাকি সব জেলায় আগামী 2 দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে 17 জুন থেকে 19 জুন পর্যন্ত ত্রিপুরার সকল জেলাগুলির 1 বা 2টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় পশ্চিম ও সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য শুধুমাত্র চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।